এক রূপসী বিধবা মহিলা তার চোখে গভীর একাকিত্বের ছায়া নিয়ে ক্লান্ত মাজদুর ছেলেটিকে আকর্ষক কণ্ঠে বললেন, আমি একা আছি, ভয়ানক একা। শুধু এক রাতের জন্য আমার বাড়িতে থেকে যাও, আমি তোমাকে উপযুক্ত টাকা দেব। কিন্তু সেই এক রাতের অন্ধকারে যা ঘটতে শুরু করল তা শুধু রহস্যের নয়, বরং সমগ্র মানবতাকেই হতচকিত করে তুলল। বন্ধুরা, হালকা হালকা বৃষ্টির ফোঁটা সেই ছোট শহরের নির্জন গলিগুলোতে পতিত হচ্ছিল। রাতের সময় ছিল এবং রাস্তার ধারে লাগানো হলুদ বাল্বের আলোটাও যেন অর্ধেক নিভে যাওয়া মনে হচ্ছিল। সেই রাস্তায় কাদায় ভরা পথে এক রুগা মাজদুর ছেলে ধীরে ধীরে পা ফেলে হেঁটে যাচ্ছিল। তার নাম রাহুল ছিল, বয়স মুশকিলে ২৫ বছর। মুখে পরিশ্রমের ক্লান্তি আর চোখে দায়িত্বের বোঝা স্পষ্ট দেখা যাচ্ছিল। সারাদিন ইট পাথর বয়ে সে এইমাত্র কাজ শেষ করে ফিরছিল। পকেটে মাত্র ২০০ টাকা ছিল, আর মাথায় শুধু একটাই চিন্তা ঘুরছিল, কাল মায়ের ওষুধ কিভাবে কিনবে। রাহুল এই শহরে নতুন ছিল। কয়েক মাস আগেই সে গ্রাম থেকে এখানে কাজের খোঁজে এসেছিল, কারণ তার বাবার মৃত্যুর পর ঘরের সব দায়িত্ব তার কাঁধে এসে পড়েছিল। সে খুব বেশি পড়াশোনা করা ছিল না, কিন্তু মনের দিক থেকে খুব সরল এবং পরিশ্রমী ছিল। সেই রাতে বৃষ্টি হঠাৎ জোরে বেড়ে গেল এবং রাহুল তাড়াতাড়ি কোনো ছাদের খোঁজে এদিক ওদিক তাকাল। তখনই তার চোখ সড়কের ধারে তৈরি একটা বড় কিন্তু পুরনো বাংলোর দিকে পড়ল। বাংলোর সামনে লোহার বড় গেট ছিল এবং ভিতরে আঙিনায় হালকা আলো জ্বলছিল। রাহুল কয়েক মুহূর্ত গেটের কাছে দাঁড়িয়ে রইল। তারপর ভাবল হয়তো বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি থামার অপেক্ষা করা যায়। সে ধীরে ধীরে গেট খুলে ভিতরে ঢুকে গেল এবং বারান্দার কোণে দাঁড়িয়ে গেল। তখনই হঠাৎ ঘরের ভিতর থেকে দরজা খুলে গেল এবং সামনে যে দৃশ্য ছিল তা দেখে রাহুল কয়েক মুহূর্তের জন্য থমকে গেল। দরজায় এক অত্যন্ত সুন্দরী মহিলা দাঁড়িয়েছিল। তার বয়স প্রায় ৩০ বছর হবে। ফর্সা মুখ, বড় বড় চোখ, লম্বা কালো চুল এবং সাদা শাড়িতে হালকা নীল বর্ডার ছিল। তার মুখে এক অদ্ভুত দুঃখও ছিল, যা তার সৌন্দর্যকে আরও গভীর করে তুলছিল। সেই মহিলা কয়েক মুহূর্ত রাহুলকে দেখল, যেন তাকে যাচাই করছিল। তারপর ধীরে ধীরে বলল, তুমি এখানে কি করছো? তার গলায় কড়া কম আর কৌতূহল বেশি ছিল। রাহুল একটু ঘাবড়ে গেল। সে তাড়াতাড়ি হাত জোড় করে বলল, মাফ করবেন ম্যাডাম, বৃষ্টি খুব জোরে হয়ে গিয়েছিল, তাই শুধু বারান্দায় দাঁড়িয়ে গিয়েছিলাম। এখনই চলে যাব। মহিলাটি কয়েক মুহূর্ত তাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখল। তার কাপড় ভিজে গিয়েছিল, হাতে মাটি লেগেছিল এবং মুখ পুরোপুরি ক্লান্ত ছিল। সেই মহিলা কিছু ভাবতে লাগল। তারপর ধীরে ধীরে বলল, তুমি মজদুর? রাহুল মাথা নিচু করে বলল, জি, পাশের কনস্ট্রাকশন সাইটে কাজ করি। মহিলাটি দরজার চৌকাঠ ধরে গভীর শ্বাস নিল, যেন কোনো বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছিল। তারপর সে ধীরে ধীরে বলল, যদি আমি বলি যে তুমি আজ রাত এখানেই থেকে যাও তো? রাহুল চমকে গেল। সে ভাবল হয়তো সে ভুল শুনেছে। সে ইতস্তত করে জিজ্ঞাসা করল, জি, কি? মহিলাটি এবার তার চোখের দিকে সোজা তাকিয়ে বলল, আমি এই বাড়িতে একা থাকি, খুব একা। যদি তুমি আজ রাত এখানে থেকে যাও, তাহলে আমি তোমাকে টাকা দেব। এটা শুনে রাহুলের বুক জোরে জোরে ধড়পড় করতে লাগল। তার মাথায় হাজারো প্রশ্ন একসাথে ঘুরতে লাগল। সে বুঝতে পারছিল না যে এই মহিলা সত্যিই কি বলতে চাইছে। তার মতো গরিব মজদুরের সাথে কোনো ধনী বাড়ির মহিলা এমন কেন বলবে? রাহুলের ভিতর ভয়ও ছিল আর কৌতূহলও। সে ধীরে ধীরে বলল, ম্যাডাম, আমি এমন মানুষ নই। মহিলাটি হঠাৎ হালকা করে হাসল, কিন্তু সেই হাসিতেও ব্যথা ছিল। সে বলল, ভয় পেও না, আমি তোমাকে কোনো খারাপ কাজ করতে বাধ্য করব না। শুধু আমার কারো সাথে কথা বলতে ইচ্ছে করছে, কোনো মানুষের উপস্থিতি দরকার, শুধু এক রাত। রাহুল চুপ হয়ে গেল। তার চোখে সেই মহিলার দুঃখ স্পষ্ট দেখা যাচ্ছিল। মনে হচ্ছিল যেন সে সত্যিই খুব একা। কয়েক মুহূর্ত দুজনের মাঝে নীরবতা নেমে এলো। তারপর মহিলাটি ধীরে ধীরে বলল, আসলে আমার নাম নিশা। এটা বলতে বলতে সে দরজাটা আরেকটু খুলে দিল এবং বলল, ভিতরে এসো, বৃষ্টি এখনো তাড়াতাড়ি থামার নয়। রাহুল কয়েক সেকেন্ড সেখানেই দাঁড়িয়ে রইল, যেন তার পা মাটিতে আটকে গিয়েছে। তারপর সে আকাশের দিকে তাকালো। বৃষ্টি আরও জোরে হয়ে গিয়েছিল। অবশেষে সে সাহস জোগাড় করে ধীরে ধীরে বাড়ির ভিতর চলে গেল। তার কোনো ধারণাই ছিল না যে এই রাত তার জীবনের সবচেয়ে অদ্ভুত, সবচেয়ে রহস্যময় এবং সবচেয়ে বিপজ্জনক রাত হয়ে উঠবে। যেই রাহুল ভিতরে ঢুকল, নিশা দরজা বন্ধ করে দিল। বাড়ির ভিতর হালকা সুবাস ছিল এবং দেয়ালে পুরনো ফটো ফ্রেম লাগানো ছিল। রাহুলের চোখ একটা ফটোর উপর পড়ল। তাতে সেই মহিলা একজন পুরুষের সাথে দাঁড়িয়েছিল। দুজনেই হাসছিল। হয়তো তার স্বামী ছিল। তখনই নিশার গলা শোনা গেল, তিনি আমার স্বামী ছিলেন, ৩ বছর আগে মারা গেছেন। তার গলা ভেঙে গিয়েছিল। রাহুল ধীরে ধীরে বলল, আমাকে মাফ করবেন, আমি জানতাম না। নিশা মাথা নেড়ে বলল, কোনো ব্যাপার না, এখনো অভ্যেস হয়ে গেছে। তারপর সে হঠাৎ রাহুলের কাছে এসে বলল, তোমার জানা আছে কি এই বাড়িতে গত ৩ বছর ধরে কোনো পুরুষের পা পড়েনি?
এটা শুনে রাহুলের বুক আরও জোরে ধরফর করতে লাগল। তার মনে হলো এই বাড়িতে শুধু একাকিত্ব নয়, বরং কোনো গভীর রহস্য লুকিয়ে আছে। তখনই হঠাৎ বাড়ির উপরের তলা থেকে কোনো জিনিস পড়ে যাওয়ার জোরালো শব্দ এলো। ধারাম! রাহুল এবং নিশা দুজনেই একদম চমকে গেল। রাহুল হাবড়ে উপরের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, এটা কিসের শব্দ ছিল? নিশার মুখ হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল। তার চোখে ভয় নেমে এলো। কয়েক সেকেন্ড সে চুপ করে রইল। তারপর ধীরে ধীরে বলল, হয়তো বেড়াল হবে। কিন্তু তার গলা বলছিল যে সে নিজেও তার কথাগুলোতে বিশ্বাস করছে না। রাহুলের মনে এক অদ্ভুত ভয় জন্ম নিতে লাগল, কারণ সে স্পষ্ট অনুভব করছিল যে এই বাড়িতে শুধু সে আর নিশা নয়, কেউ আরও ছিল যে হয়তো উপর থেকে সব দেখছিল। রাহুল এখনও সেই শব্দ নিয়ে ভাবছিল যে বাড়ির ভিতরের নীরবতা হঠাৎ আরও গভীর হয়ে গেল। উপরের তলা থেকে আসা সেই জোরালো ধরাম শব্দটা যেন এখনও পুরো বাড়িতে গুঞ্জন করছিল। রাহুল ধীরে ধীরে ঘাড় তুলে সিঁড়ির দিকে তাকালো। উপরে অন্ধকার ছিল, শুধু হালকা একটা ছায়া সিঁড়ির কিনারায় নড়াচড়া করছে বলে মনে হচ্ছিল। তার বুক হঠাৎ জোরে ধরফর করতে লাগল। সে নিশার দিকে তাকালো। কয়েক মুহূর্ত আগেও যে মহিলা শান্ত এবং হাসিখুশি মনে হচ্ছিল, এখন তার মুখ পুরোপুরি বদলে গিয়েছে। তার চোখে ঘাবড়ানি ছিল, ঠোঁট শুকিয়ে গিয়েছিল, এবং সে লাগাতার সিঁড়ির দিকে তাকাচ্ছিল, যেন তার কোনো জিনিসের ভয় ছিল। রাহুল ধীরে ধীরে জিজ্ঞাসা করল, ম্যাডাম, সত্যি বলুন, উপরে কেউ আছে কি? নিশা কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর জোর করে হালকা হাসি তৈরি করে বলল, না, এখানে কে থাকবে? হয়তো জানালা খোলা ছিল, হাওয়ায় কিছু পড়ে গিয়েছে। কিন্তু রাহুল তার গলায় লুকিয়ে থাকা ঘাবড়ানি স্পষ্ট অনুভব করছিল। সে মজদুর অবশ্যই ছিল, কিন্তু এতটাও নির্বোধ ছিল না যে কারোর ভয় চিনতে না পারে। তবু সে বেশি প্রশ্ন করল না। সে ভাবল হয়তো সত্যিই কোনো জিনিস পড়ে গিয়েছে। তখনই নিশা বলল, তুমি বসো, আমি তোমার জন্য চা বানাই। এটা বলে সে রান্নাঘরের দিকে চলে গেল। রাহুল সোফার কিনারায় বসে গেল। তার কাপড় এখনও হালকা ভিজে ছিল, এবং ঘরে রাখা বড় বড় আসবাব দেখে তার একটু অদ্ভুতই লাগছিল। এত বড় বাড়ি, এত নীরবতা, এবং তাতে শুধু একা একটা মহিলা। তখনই তার চোখ আবার দেয়ালে লাগানো ফটো ফ্রেমের দিকে পড়ল। সেই ফটোতে নিশা তার স্বামীর সাথে দাঁড়িয়েছিল। দুজনেই খুব খুশি দেখাচ্ছিল। রাহুল কয়েক মুহূর্ত সেই ফটো দেখল, তারপর ধীরে ধীরে উঠে তার কাছে গেল। তখনই তার মনে হলো যে সেই ফটোর ফ্রেমের নিচে হালকা একটা ফাটল ছিল, যেন কখনো কেউ রাগে জোর করে তাতে মেরেছিল। সে মনোযোগ দিয়ে দেখতে লাগলো, তখনই পিছন থেকে নিশার গলা এলো, কি দেখছো? রাহুল একটু চমকে গেল। সে তাড়াতাড়ি বলল, কিছু না, শুধু ফটো দেখছিলাম। নিশা তার কাছে এলো এবং সেই ফটো কয়েক মুহূর্ত দেখল। তার চোখে অদ্ভুত একটা চমক এলো। সে ধীরে ধীরে বলল, তিনি খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু ভাগ্য হয়তো আমাদের সুখ মেনে নেয়নি। তার গলায় ব্যথা ছিল। তারপর সে ট্রিতে রাখা চা রাহুলকে দিল। রাহুল কাপ ধরে নিল। কাপ গরম ছিল এবং তার সুবাস ঘরে ছড়িয়ে পড়ল। কয়েক মুহূর্ত দুজন চুপচাপ বসে রইল। বাইরে বৃষ্টি আরো জোরে হয়ে গিয়েছিল এবং বিদ্যুৎও চমকাচ্ছিল। হঠাৎ আবার উপর থেকে হালকা একটা শব্দ এলো, যেন কেউ ধীরে ধীরে পা ফেলছে। ঠক ঠক ঠক। এবার রাহুলের সন্দেহ আরও বেড়ে গেল। সে কাপ নামিয়ে রেখে বলল, ম্যাডাম, এটা তো বেড়ালের শব্দ মনে হচ্ছে না। নিশার চোখ এক মুহূর্তের জন্য বড় হয়ে গেল। সে তাড়াতাড়ি বলল, তুমি চিন্তা করো না, আমি দেখে আসছি। কিন্তু যেই সে সিঁড়ির দিকে এগোলো, তার পা হঠাৎ থেমে গেল। সে কয়েক সেকেন্ড সেখানেই দাঁড়িয়ে রইল, যেন তার ভিতরে যাওয়ার সাহস নেই। রাহুল এসব দেখে নিল। সে ধীরে ধীরে বলল, যদি আপনার ভয় লাগছে তাহলে আমি দেখে আসি। নিশা তাড়াতাড়ি বলল, না। তার গলা এত জোরে ছিল যে রাহুল নিজেও চমকে গেল। তারপর সে ধীরে ধীরে বলল, আমার দরকার নেই। হয়তো সত্যিই কিছু হবে না, কিন্তু এখন রাহুলের ভিতর কৌতূহল আরও বেড়ে গিয়েছিল। সে অনুভব করল যে এই বাড়িতে নিশ্চয়ই কিছু আছে যা নিশা লুকাতে চায়। তখনই হঠাৎ বাড়ির সব আলো একসাথে ঝিমঝিম করতে লাগলো, আর পরের মুহূর্তেই পুরো বাড়ির বিদ্যুৎ চলে গেল। ঘর ঘুটঘুটে অন্ধকারে ডুবে গেল। বাইরে বিদ্যুৎ চমকাচ্ছিল এবং তার সাদা আলো জানালা দিয়ে ভিতরে আসছিল। রাহুল ঘাবড়ে বলল, ম্যাডাম। অন্ধকারে নিশার ধীর গলা এলো, ঘাবড়িও না, আমি মোমবাতি নিয়ে আসছি। কয়েক সেকেন্ড পর হালকা একটা শিখা জ্বলে উঠল এবং ঘরে হলুদ আলো ছড়িয়ে পড়ল। সেই আলোতে নিশার মুখ আরও রহস্যময় লাগছিল। তার চোখের নিচে গভীর ছায়া ছিল এবং সে লাগাতার সিঁড়ির দিকে তাকাচ্ছিল। তখনই হঠাৎ উপর থেকে কোনো জিনিস টেনে নিয়ে যাওয়ার শব্দ এলো। এবার রাহুলের কাছে স্পষ্ট হয়ে গেল যে ওপরে নিশ্চয়ই কেউ আছে। সে মোমবাতি তুলে দৃঢ় গলায় বলল, আমি ওপরে গিয়ে দেখছি। নিশা তার হাত ধরে নিল। তার আঙুর কাঁপছিল। সে ফিসফিস করে বলল, না, যেও না। রাহুল অবাক হয়ে তার দিকে তাকালো। কেন? নিশা কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর তার চোখে জল এসে গেল। সে ধীরে ধীরে বলল, কারণ যদি তুমি ওপরে যাও তাহলে হয়তো তুমি নিচে ফিরে আসতে পারবে না। এটা শুনে রাহুলের বুক যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। ঘরের মোমবাতির শিখা হালকা হালকা কাঁপছিল এবং সেই আলোতে রাহুল স্পষ্ট অনুভব করছিল যে এই বাড়ির গল্প এখনও শুরু হয়েছে, আসল রহস্য এখনও বাকি আছে।
মোমবাতির কাপা শিখার মাঝে নিশার কথাগুলো এখনও রাহুলের কানে গুঞ্জন করছিল। যদি তুমি ওপরে যাও তাহলে হয়তো তুমি নিচে ফিরে আসতে পারবে না। এটা শুনতেই রাহুলের শরীরে যেন শিহরণ দৌড়ে গেল। তার হাতে ধরা মোমবাতি হালকা হালকা কাঁপতে লাগল। বাইরে বৃষ্টির ফোঁটা জানালায় আছড়ে অদ্ভুত শব্দ তৈরি করছিল এবং সেই নির্জন বাড়িতে প্রত্যেক ছোট শব্দ খুব বড় মনে হচ্ছিল। রাহুল ধীরে ধীরে নিশার দিকে তাকালো। তার চোখ ভিজেছিল, মুখে ভয় স্পষ্ট ঝলকাচ্ছিল এবং সে এখনও তার হাত শক্ত করে ধরেছিল। কয়েক মুহূর্তের জন্য রাহুলের মনে হলো হয়তো সত্যি এই বাড়িতে কোনো বিপজ্জনক জিনিস আছে, কিন্তু পরের মুহূর্তেই তার ভিতরে কৌতূহল এবং সাহস জেগে উঠল। সে শান্ত গলায় বলল, ম্যাডাম, যদি সত্যিই ওপরে কেউ থাকে তাহলে আমাদের জানা উচিত। ভয় পেলে তো কিছু হবে না। নিশা ধীরে ধীরে মাথা নেড়ে বলল, কিন্তু তার মুখে সেই অস্বস্তি বজায় ছিল। কয়েক সেকেন্ডের নীরবতার পর সে কাঁপা গলায় বলল, তুমি জানো না এই বাড়িতে কি হয়েছিল? রাহুল জিজ্ঞাসা করল, কি মানে? নিশা গভীর শ্বাস নিয়ে ধীরে ধীরে সোফায় বসে গেল, যেন কোনো ভারী বোঝা তার মনে ছিল। সে ফিসফিস করে বলল, 3 বছর আগে এই বাড়িতেই এক রাতে সবকিছু শেষ হয়ে গিয়েছিল। তার গলা ভেঙে এলো। রাহুল মনোযোগ দিয়ে শুনতে লাগল। নিশা এগিয়ে বলল, সেই রাতে আমার স্বামী আর আমার খুব বড় ঝগড়া হয়েছিল। এত বড় যে আমরা দুজনেই একে অপরকে এমন কথা বলে ফেলেছিলাম যা হয়তো কখনো বলা উচিত ছিল না। তার চোখ থেকে জল বেরিয়ে এলো। সে কাঁপতে কাঁপতে বলল, আর সেই রাতেই আমার স্বামীর মৃত্যু হয়ে গেল। রাহুল একটু চমকে গেল। সে ধীরে ধীরে জিজ্ঞাসা করল, কিভাবে? নিশা কয়েক সেকেন্ড চুপ করে থেকে জবাব দিল, সবাইকে বলা হয়েছিল যে তিনি আত্মহত্যা করেছেন ওপরের ঘরে। এটা শুনতেই রাহুলের চোখ আবার সিঁড়ির দিকে চলে গেল। ওপরের অন্ধকার আরও গভীর মনে হচ্ছিল। তখনই হঠাৎ ওপর থেকে আবার সেই শব্দ এলো, ঠক ঠক ঠক, যেন কেউ ধীরে ধীরে হেঁটে যাচ্ছে। এবার নিশার মুখ একদম সাদা হয়ে গেল। সে ভয় পেয়ে ফিসফিস করে বলল, দেখো, সেই শব্দ। রাহুল একটু কঠিন স্বরে বলল, ম্যাডাম, এটা কোনো মানুষের পায়ের শব্দ মনে হচ্ছে, ভূতের নয়। সে মোমবাতি শক্ত করে ধরে সিঁড়ির দিকে এগোতে লাগল। নিশা তাকে থামানোর চেষ্টা করল, কিন্তু এবার রাহুল থামার ছিল না। সে ধীরে ধীরে প্রথম পা সিঁড়িতে রাখল। কাঠের সিঁড়ি থেকে খট করে হালকা শব্দ এলো। পুরো বাড়ি যেন সেই শব্দ শুনছিল। রাহুল ধীরে ধীরে উপরে উঠতে লাগল। প্রত্যেক পায়ের সাথে তার বুক জোরে ধরপড় করছিল, কিন্তু সে সাহস হারাচ্ছিল না। পিছন থেকে নিশাও ভয়ে ভয়ে তার পিছনে আসছিল। যেই তারা দুজন উপরে পৌঁছল, মোমবাতির হালকা আলোতে লম্বা একটা গলি দেখা গেল। দেয়ালে পুরনো রঙের আস্তরণ উঠে যাচ্ছিল এবং একটা ঘরের দরজা একটু খোলা ছিল। সেই ঘর যেখানে নিশার স্বামীর মৃত্যু হয়েছিল। হঠাৎ ভিতর থেকে কোনো জিনিস পড়ে যাওয়ার শব্দ এলো, ধড়াম। রাহুল তাড়াতাড়ি দরজার কাছে পৌঁছে ধীরে ধীরে তাতে ধাক্কা দিল। দরজা চড়মড় করে খুলে গেল। ঘরের ভিতরের দৃশ্য দেখে রাহুল কয়েক সেকেন্ডের জন্য সেখানেই থমকে গেল। ঘরে সবকিছু তছনছ ছিল। চেয়ার পড়েছিল, আলমারির দরজা খোলা ছিল এবং মেঝেতে পুরনো কাগজ ছড়িয়ে পড়েছিল, যেন কেউ এইমাত্র সবকিছু উলটপালট করেছে। রাহুল মোমবাতির সামনে বাড়িয়ে ঘরে পা রাখল। তখনই হঠাৎ তার চোখ ঘরের কোণে পড়ল, যেখানে একটা ছায়া হালকা হালকা নড়ছে বলে দেখা গেল। রাহুলের বুক জোরে ধরপড় করতে লাগল। সে জোরালো গলায় বলল, কে আছে ওখানে? ঘরে কয়েক মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। তারপর হঠাৎ সেই ছায়াটা দ্রুত জানালার দিকে দৌড় দিল। রাহুল তাড়াতাড়ি বুঝে গেল এটা কোনো ভূত নয়, কোনো মানুষ। সে তাড়াতাড়ি সেই দিকে ছুটল, কিন্তু যেই সে জানালার কাছে পৌঁছল, বাইরে শুধু অন্ধকার বৃষ্টি দেখা গেল। সেই লোকটা বা যেই ছিল উধাও হয়ে গিয়েছে। পিছনে দাঁড়ানো নিশা পুরোপুরি কাঁপছিল। সে ভয় পেয়ে জিজ্ঞাসা করল, কে ছিল সে? রাহুল ঘরের চারদিকে চোখ বুলিয়ে নিল। তখনই তার চোখ মেঝেতে পড়ে থাকা কয়েকটা কাগজের ওপর পড়ল। সে একটা কাগজ তুলে নিয়ে মোমবাতির আলোতে পড়তে লাগল। যতই সে পড়ছিল, তার মুখের রং বদলাতে লাগল। সে ধীরে ধীরে নিশার দিকে তাকিয়ে কাপা গলায় বলল, ম্যাডাম, এটা তো আপনার স্বামীর উইল। নিশার চোখ বড় হয়ে গেল। সে তাড়াতাড়ি কাগজটা ধরে নিল, কিন্তু যেই সে উইলটা পড়ল, তার হাত কাঁপতে লাগল। কারণ সেই উইলে স্পষ্ট লেখা ছিল, যদি আমার সাথে কিছু হয় তাহলে তার পিছনে আমার স্ত্রী নিশার হাত থাকতে পারে। এটা পড়তেই ঘরের হাওয়া যেন একদম ভারী হয়ে গেল। রাহুল ধীরে ধীরে নিশার দিকে তাকালো। এখন তার মাথাতেও একটা প্রশ্ন ঘুরছিল, সত্যি কি সেই রাতে যা হয়েছিল তার পিছনে নিশার হাত ছিল? আর যদি হ্যাঁ, তাহলে কিছুক্ষণ আগে এই ঘরে কে ছিল যে এসব খুঁজছিল? ঘরের হাওয়া হঠাৎ একটু ভারী হয়ে গিয়েছিল, যে যেন প্রত্যেক শ্বাস নেওয়া কঠিন হয়ে গিয়েছে। মোমবাতির ছোট শিখা দেয়ালে অদ্ভুত ছায়া তৈরি করছিল এবং বাইরে বৃষ্টির ফোঁটা জানালায় লাগাতার আছড়ে পড়ছিল।
রাহুলের হাতে ধরা সে কাগজ এখনো কাঁপছিল এবং তার চোখ বারবার সেই এক লাইনের উপর আটকে যাচ্ছিল। যদি আমার সাথে কিছু হয় তাহলে তার পেছনে আমার স্ত্রী নিশার হাত থাকতে পারে। রাহুল ধীরে ধীরে মাথা তুলে নিশার দিকে তাকালো। নিশা কয়েক পা পিছনে দাঁড়িয়েছিল। তার মুখ একদম ফ্যাকাশে হয়ে গিয়েছে, চোখ বড় হয়ে গিয়েছে এবং তার ঠোঁট এমন কাঁপছিল যেন সে কিছু বলতে চাইছে, কিন্তু শব্দ গলায় আটকে গিয়েছে। কয়েক মুহূর্ত ঘরে শুধু বৃষ্টির শব্দ এবং দুজনের জোরালো শ্বাসই শোনা যাচ্ছিল। রাহুলের মাথায় একসাথে হাজারো প্রশ্ন ঘুরছিল। এটা সত্যি হতে পারে কি? এই সুন্দরী, দুঃখী এবং একা দেখতে মহিলা সত্যিই কি তার স্বামীর মৃত্যুর পেছনে ছিল, নাকি এসব কারো অন্য চাল? সে গভীর শ্বাস নিয়ে শান্ত থাকার চেষ্টা করে বলল, ম্যাডাম, এসব কি? নিশা জবাব দেওয়ার আগে কয়েক সেকেন্ড চোখ বন্ধ করে নিল, যেন নিজের ভিতরে সাহস জোগাড় করছিল। তারপর সে ধীর গলায় বলল, আমি আমি জানি না এই উইল এখানে কিভাবে এলো। আমি এটা আগে কখনো দেখিনি। রাহুল তার চোখের দিকে দেখার চেষ্টা করল, কিন্তু তার বোঝা হচ্ছিল না যে সে সত্যি বলছে নাকি মিথ্যে। তখনই হঠাৎ বাইরে জোরে বিদ্যুৎ চমকালো এবং ঘরে কয়েক মুহূর্তের জন্য সাদা আলো ছড়িয়ে পড়ল। সেই আলোতে রাহুলের চোখ ঘরের অন্য কোণে পড়ে থাকা পুরনো কাঠের সিন্দুকের উপর পড়ল। সিন্দুকের ঢাকনা একটু খোলা ছিল, যেন কেউ এইমাত্র খুলেছে। রাহুল ধীরে ধীরে সেই দিকে এগোলো। নিশাও তার পিছনে পিছনে এলো। সে সিন্দুকের ঢাকনা পুরোপুরি তুলতেই ভিতরে অনেক পুরনো কাগজ, ফাইল এবং কয়েকটা ফটো পড়েছিল। রাহুল একটা ফটো তুলে নিল। ফটো দেখে তার বুক এক মুহূর্তের জন্য থেমে গেল। সেই ফটোতে নিশা এবং তার স্বামীর সাথে এক তৃতীয় ব্যক্তিও দাঁড়িয়েছিল। এক লম্বা, শক্তিশালী এবং একটু ভয়ঙ্কর মুখের লোক। তিনজনেই কোনো পার্টিতে হাসছিল। রাহুল ফটোটা নিশাকে দেখিয়ে জিজ্ঞাসা করল, এই লোকটাকে? যেই নিশার চোখ সেই ফটোতে পড়ল, তার মুখ আরও শক্ত হয়ে গেল। সে ধীরে ধীরে বলল, এ হল বিকাশ, আমার স্বামীর ব্যবসায়ের পার্টনার। রাহুল জিজ্ঞাসা করল, এবং এখন? নিশা কয়েক মুহূর্ত চুপ করে রইল। তারপর বলল, এখন সে এই শহরে থাকে না, কিন্তু তার গলায় এক অদ্ভুত ভয় ছিল। তখনই হঠাৎ নিচের হল থেকে দরজা বন্ধ হওয়ার জোরালো শব্দ এলো। ধরাম! দুজনেই একদম চমকে গেল। রাহুল তাড়াতাড়ি সিঁড়ির দিকে তাকালো। স্পষ্ট ছিল কেউ এইমাত্র বাড়ির ভিতর ঢুকেছে। নিশার হাত ভয়ে রাহুলের বাহু ধরে নিয়েছে। সে ফিসফিস করে বলল, সে সে এসে গেছে। রাহুল জিজ্ঞাসা করল, কে? নিশার শ্বাস জোরে হয়ে গেল। সে কাঁপা গলায় বলল, বিকাশ। এটা শুনতেই রাহুলের বুকের ধরফর আরও জোরে হয়ে গেল। তাহলে যে লোকটা কিছুক্ষণ আগে এই ঘরে ছিল, সেই বিকাশ? হয়তো সেও এই কাগজগুলো খুঁজছিল। তখনই নিচ থেকে ভারী পায়ের শব্দ আসতে লাগল। ঠক ঠক ঠক, যেন কেউ ভারী জুতো পরে ধীরে ধীরে সিঁড়ে উঠছে। প্রত্যেক পায়ের সাথে সেই শব্দ আরও কাছে আসছিল। নিশার মুখ ভয়ে জমে গিয়েছিল। সে তাড়াতাড়ি রাহুলকে বলল, তোমার এখানে থাকা উচিত নয়। সে খুব বিপজ্জনক লোক। কিন্তু এখন দেরি হয়ে গিয়েছে। সিঁড়ির কাছে কারো ছায়া দেখা যাচ্ছিল। রাহুল তাড়াতাড়ি ঘরের আলো বন্ধ করার চেষ্টা করল, কিন্তু বিদ্যুৎ তো আগেই চলে গিয়েছে। সে ফিসফিস করে বলল, শান্ত হাঁকো, হয়তো সে আমাদের দেখতে পাবে না। দুজন ঘরের কোণে অন্ধকারে দাঁড়িয়ে গেল। পরের মুহূর্তেই এক লম্বা চওড়া লোক ঘরের দরজায় এসে থেমে গেল। তার হাতে টর্চ ছিল, যার তীব্র আলো পুরো ঘরে ঘুরতে লাগল। সেই লোকটা যে ফটোতে ছিল, বিকাশ। তার মুখে ভয়ঙ্কর হাসি ছিল এবং চোখে চালাকি ঝলকাচ্ছিল। সে ঘরের ভিতর পা দিতে দিতে ধীরে ধীরে বলল, আমি জানতাম এই উইল এখানেই থাকবে। তার গলা ভারী এবং ঠান্ডা ছিল। সে ধীরে ধীরে সিন্দুকের কাছে পৌঁছে কাগজগুলো উল্টাতে লাগল। রাহুল এবং নিশা অন্ধকারে শ্বাস আটকে দাঁড়িয়েছিল। তখনই হঠাৎ বিকাশ থেমে গেল এবং হাসল। সে পিছনে না তাকিয়ে বলল, লুকোনোর দরকার নেই, নিশা। আমি জানি তুমি এখানেই আছো। এটা শুনতেই নিশার শরীর যেন জমে গেল। রাহুলও বুঝে গেল, এখন লুকানো বৃথা। বিকাশ টর্চ ঘুরিয়ে সোজা তাদের দুজনের উপর আলো ফেলে দিল। তার চোখে অদ্ভুত চমক ছিল। সে রাহুলকে উপর থেকে নিচ পর্যন্ত দেখে হালকা হাসির সাথে বলল, আরে ওয়াও, নিশা, এখন তুমি মজদুরদের বাড়িতে ডাকতে শুরু করেছ। নিশা রাগে বলল, তুমি এখানে কি করছো? বিকাশ কাঁধ ঝাঁকিয়ে বলল, শুধু আমার অধিকার নিতে এসেছি। সে মেঝে থেকে সেই হুইল তুলে বাতাসে নাড়িয়ে বলল, যদি এই কাগজ পুলিশের হাতে পড়ে তাহলে সবাই জেনে যাবে যে তোমার স্বামীর মৃত্যুর পিছনে কে ছিল। এটা শুনতেই রাহুল চমকে গেল। সে তাড়াতাড়ি নিশার দিকে তাকালো। নিশার চোখে জল এসে গিয়েছিল। সে ধীর গলায় বলল, আমি তাকে মারিনি। কিন্তু বিকাশ জোরে হেসে উঠল। সে বলল, সত্যি আর মিথ্যেতে কোনো ফারাক পড়ে না। ফারাক শুধু এটাতে পড়ে যে প্রমাণ কার কাছে আছে। সে হুইলটা নিজের পকেটে রেখে এগিয়ে এসে বলল, আর এখন এই বাড়ির সব প্রপার্টি আমার নামে হয়ে যাবে। ঘরে নীরবতা নেমে এলো। রাহুল এখন বুঝে গিয়েছে এই লোকটা শুধু ব্ল্যাকমেইল করতে এসেছে। কিন্তু হঠাৎ রাহুলের মাথায় একটা কথা এলো। সে ধীরে ধীরে বলল, যদি এসব এত সহজ হয় তাহলে তুমি ৩ বছর পর কেন এলে? বিকাশ কয়েক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। তার চোখে রাগ চমকালো। সে বলল, কারণ আমারও এইমাত্র জানা হয়েছে যে এই উইল আছে। তারপর সে রাহুলের দিকে আঙুল দেখিয়ে বলল,
আর তুমি, তোমার এখানে থাকার কথা ছিল না। তার গলায় এখন বিপদ স্পষ্ট অনুভব হচ্ছিল। ঘরের হাওয়া আবার ভারী হয়ে গিয়েছিল। রাহুল বুঝে গেল, এখন এটা শুধু একটা রহস্য নয়, এখন এটা তার জীবনের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এবং তার কোনো ধারণাই ছিল না যে আগামী কয়েক মিনিটে যা ঘটতে যাচ্ছে তা তার জীবনকে চিরকালের জন্য বদলে দেবে। ঘরের হাওয়া এত ভারী হয়ে গিয়েছিল যে যেন দেওয়ালগুলোও সেই টেনশন অনুভব করছে। মোমবাতির হালকা কাপা শিখা ঘরের কোণে অদ্ভুত ছায়া তৈরি করছিল, এবং বাইরে বৃষ্টির জোরালো শব্দ সেই নীরবতাকে আরও ভয়ঙ্কর করে তুলছিল। বিকাশের চোখে চমকানো চালাকি আর তার মুখের সেই ভয়ঙ্কর হাসি স্পষ্ট বলছিল যে সে এখানে কোনো খেলার জন্য আসেনি, বরং খুব ভেবেচিন্তে এসেছে। তার হাতে সেই উইল ছিল, যা এখন এই পুরো খেলার সবচেয়ে বড় চাবি হয়ে উঠেছে। রাহুল কয়েক পা এগিয়ে এসে শান্ত কিন্তু কঠিন গলায় বলল, তুমি এসব ভুল করছো। যদি সত্যিই তুমি নির্দোষ হও, তাহলে পুলিশের কাছে কেন যাচ্ছ না? বিকাশ ধীরে ধীরে তার দিকে তাকিয়ে তারপর জোরে হেসে উঠল। তার হাসি ঘরে গুঞ্জন করে উঠল, এবং কয়েক মুহূর্তের জন্য মনে হলো যেন দেওয়ালগুলোও কেঁপে গেছে। সে বলল, তোমরা মজদুররা সত্যি আর ন্যায়ের কথা খুব বলো, কিন্তু আসল দুনিয়ায় শুধু শক্তি আর দিমাগ চলে। সে নিজের পকেটে থাপ্পড় মেরে যেখানে উইল রাখা ছিল এবং এগিয়ে বলল, আর এই মুহূর্তের শক্তি আমার কাছে আছে। নিশা কয়েক পা পিছনে দাঁড়িয়েছিল। তার মুখ ভয় এবং রাগের মাঝে দোলাচল করছিল। তার চোখে জল চকচক করছিল, কিন্তু তার মুখে এক অদ্ভুত দৃঢ়তাও দেখা যাচ্ছিল। সে হঠাৎ জোরালো গলায় বলল, ব্যাস, অনেক হয়েছে বিকাশ। ৩ বছর ধরে তুমি আমার জীবনকে নরক বানিয়ে রেখেছ। বিকাশের হাসি আরেকটু চওড়া হয়ে গেল। সে ধীরে ধীরে বলল, আরে এখনও তো খেলা শুরু হয়েছে। ঘরে আবার নীরবতা নেমে এলো। তখনই হঠাৎ বাইরে বিদ্যুৎ চমকালো, এবং তার সাদা আলো কয়েক মুহূর্তের জন্য পুরো ঘরে ছড়িয়ে পড়ল। সেই আলোতে রাহুল দেখল যে বিকাশের অন্য হাতে আরও কিছু ছিল, একটা ছোট চকচকে ছুরি। তার বুক জোরে ধরফল করতে লাগল। এখন এটা শুধু ব্ল্যাকমেলের ব্যাপার নয়, এটা বিপদ হয়ে দাঁড়িয়েছে। রাহুল তাড়াতাড়ি বুঝে নিল যে যদি সে এখন কিছু না করে তাহলে পরিস্থিতি খুব খারাপ হয়ে যেতে পারে। সে ধীরে ধীরে পা এগিয়ে নিয়ে শান্ত স্বরে বলল, দেখো, ঝগড়া করে কিছু হবে না। তুমি টাকা চাও, তাহলে কথা বলে সমাধান করতে পারি। বিকাশ তার দিকে তাকিয়ে হালকা করে মাথা বাঁকিয়ে বলল, তোমার মনে হয় আমি এত বোকা? সে হঠাৎ জোরালো গলায় বলল, আমি এখানে টাকার জন্য আসিনি, আমি এখানে সবকিছু নিতে এসেছি। এই বাড়ি, এই জমি, এই ব্যবসা সবকিছু। তার কথায় লোভ স্পষ্ট ঝলকাচ্ছিল। নিশার আগে বলল, তোমাকে কিছু মিলবে না। বিকাশের মুখ হঠাৎ শক্ত হয়ে গেল। সে ছুরি হাওয়ায় ঘুরিয়ে বলল, মিলবে, আর যদি না মিলে? তো সে কথা অসম্পূর্ণ রেখে হাসতে লাগল। সেই হাসিতে এমন ঠান্ডা ছিল যে রাহুলের শিরদাঁড়ায় শিহরণ দৌড়ে গেল। কয়েক মুহূর্ত তিনজন একে অপরকে ঘুরে দেখল। তারপর হঠাৎ রাহুল এমন কিছু করল যার কেউ আশা করেনি। সে দ্রুত এগিয়ে গিয়ে বিকাশের হাত ধরে নিল। ছুরি চকচক করে উঠল, এবং দুজনের মাঝে জোরালো ধাক্কাধাক্কি শুরু হয়ে গেল। ঘরে চেয়ার পড়তে লাগল, কাগজ উঠতে লাগল, এবং মোমবাতি মেঝেতে পড়ে নিভে গেল। এখন ঘর প্রায় অন্ধকারে ডুবে গিয়েছে। শুধু বাইরের বিদ্যুতের চমক মাঝে মাঝে ঘরকে আলোকিত করছিল। রাহুল এবং বিকাশ একে অপরের সাথে লড়াই করছিল। বিকাশ শক্তিশালী ছিল, কিন্তু রাহুল পরিশ্রমী মজদুর ছিল, যার বাহুতে কঠিন পরিশ্রমের শক্তি ছিল। কয়েক সেকেন্ড দুজন সংগ্রাম করল। তখনই হঠাৎ বিকাশের হাত ফসকে গেল, এবং ছুরি মেঝেতে পড়ে গেল। রাহুল তাড়াতাড়ি তাকে দূরে লাথি মেরে দিল, কিন্তু পরের মুহূর্তেই বিকাশ রাগে এসে রাহুলকে জোরে ধাক্কা দিল। রাহুল পিছনের দিকে টলতে টলতে দেয়ালে ধাক্কা খেল। নেশা চিৎকার করে উঠল রাহুল। বিকাশ সুযোগ দেখে তাড়াতাড়ি নিজের পকেট থেকে উইল বের করে নিয়ে পিছনে সরে গিয়ে বলল, তোমরা দুজনে মনে হয় তোমরা আমাকে আটকাতে পারবে? তার মুখে পাগলামি ভরা হাসি ছিল। সে বলল, এই কাগজই সবকিছু, আর এটা এখন আমার কাছে আছে। সে দ্রুত দরজার দিকে এগোল, যেন সেখান থেকে বেরিয়ে পালাতে চাইছে। কিন্তু তখনই কিছু অদ্ভুত ঘটল। যেই সে দরজার কাছে পৌঁছল, তার পা হঠাৎ থেমে গেল। তার চোখ বড় হয়ে গেল, এবং তার মুখে প্রথমবার ভয় দেখা দিল। রাহুল এবং নিশাও সেই দিকে তাকাল, এবং যা তারা দেখল তাতে তাদের শরীরেও শিহরণ দৌড়ে গেল। দরজার বাইরে অন্ধকারে কেউ দাঁড়িয়েছিল, এক লম্বা ছায়া, একদম স্থির, যেন চুপচাপ সবকিছু দেখছে। বিদ্যুৎ আবার চমকাল, এবং সেই এক মুহূর্তের আলোতে যে মুখ দেখা গেল তাকে দেখে বিকাশের মুখ একদম সাদা হয়ে গেল। সে কাঁপা গলায় বলল, না না, এটা হতে পারে না। তার হাত থেকে উইল ফসকে মেঝেতে পড়ে গেল। রাহুলের বুক জোরে ধরফর করতে লাগল, কারণ দরজায় দাঁড়ানো সেই লোকটা একদম সেই রকম দেখাচ্ছিল যেমন ফটোতে ছিল। নিশার স্বামী ঘরে এমন নীরবতা নেমে এলো যেন সময় নিজে থেমে গিয়েছে। বিকাশ পিছনে সরতে লাগল। তার চোখে এখন ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল। সে কাঁপতে কাঁপতে বলল, তুমি তুমি তো মরে গিয়েছিলে। কিন্তু সেই ছায়াটা ধীরে ধীরে ঘরের ভিতর পা দিতে লাগল, এবং সেই মুহূর্তেই রাহুল অনুভব করল আজকের রাত শুধু রহস্যের নয়, বরং সত্যের সামনে আসার রাত হয়ে উঠছে। দরজার কাছে দাঁড়ানো সেই ছায়াটা ধীরে ধীরে ঘরের ভিতর পা দিতে লাগল,
এবং প্রত্যেক পায়ের সাথে ঘরের হাওয়া আরও ভারী হয়ে যাচ্ছিল। বাইরে বিদ্যুৎ চমকালো এবং সেই এক মুহূর্তের তীব্র আলোতে যে মুখ স্পষ্ট দেখা গেল তাকে দেখে রাহুল এবং বিকাশ দুজনের শরীরে শিহরণ দৌড়ে গেল। সেই মুখ একদম সেই রকম ছিল যেমন দেয়ালে লাগানো ফটোতে ছিল। নিশার স্বামী অমিত, সেই চোখ, সেই মুখ, সেই কদকাঠি, কিন্তু তার চোখে এখন এক অদ্ভুত ঠান্ডা ছিল, যেন সে অনেক বছর ধরে ভিতরে ভিতরে জ্বলা রাগ নিয়ে দাঁড়িয়ে আছে। বিকাশের ঠোঁট শুকিয়ে গিয়েছে এবং তার হাত কাঁপছিল। সে কয়েক পা পিছনে সরে গিয়ে হোঁচট খেয়ে বলল, না না, এটা মিথ্যে, তুমি মরে গিয়েছিলে। ঘরে নীরবতা এত গভীর ছিল যে তিনজনের শ্বাসের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল। নিশার চোখ বড় হয়ে গিয়েছে এবং তার মুখে আবেগের ঝড় স্পষ্ট দেখা যাচ্ছিল। অবাক, ভয়, ব্যথা এবং কোথাও না কোথাও একটা আশাও। সে ধীরে ধীরে এগিয়ে এসে কাঁপা গলায় বলল, অমিত। সেই লোকটা কয়েক সেকেন্ড নিশার দিকে তাকালো, তারপর তার ঠোঁটে হালকা একটা তিক্ত হাসি ফুটে উঠল। সে ভারী গলায় বলল, হ্যাঁ, আমি বেঁচে আছি। এটা শুনতেই বিকাশের মুখ যেন পাথর হয়ে গেল। সে একদম গরম হয়ে বলল, এটা অসম্ভব। আমি আমি নিজের চোখে। সে কথা শেষ করতে পারল না, কারণ অমিতের নজর এখন সোজা তার ওপরই আটকে গিয়েছে। সেই নজরে এমন ঠান্ডা রাগ ছিল যে বিকাশ নিজে এক পা পিছনে সরে গেল। অমিত ধীরে ধীরে ঘরের ভিতর এলো এবং দরজা বন্ধ করে দিল। এখন চারদিকে স্তব্ধতা ছিল। রাহুল চুপচাপ এসব দেখছিল। সে বুঝতে পারছিল না যে আসল গল্পটা কি। অমিত ধীরে ধীরে বলল, ৩ বছর আগে যা হয়েছিল সেটা কোনো দুর্ঘটনা ছিল না, সেটা একটা ষড়যন্ত্র ছিল। তার গলায় ব্যথা এবং রাগ দুটোই মিলে গুঞ্জন করছিল। বিকাশ হঠাৎ জোরে বলল, থামো, এটা নাটক। কিন্তু তার গলায় এখন আগের শক্তি ছিল না। অমিত তার দিকে এগিয়ে এসে বলল, নাটক তুমি করেছিলে বিকাশ। সেই রাতে ঘরে নীরবতা নেমে এলো। অমিতের চোখ এখন দূরে কোথাও অতীত দেখছিল। সে ধীর কিন্তু স্পষ্ট গলায় বলতে শুরু করল, সেই রাতে আমার এবং নিশার ঝগড়া অবশ্যই হয়েছিল, কিন্তু সেটা শুধু স্বামী স্ত্রীর ঝগড়া ছিল। কিন্তু তুমি সেই রাতেই বাড়িতে এসেছিলে। বিকাশের মুখ ধীরে ধীরে শক্ত হয়ে যাচ্ছিল। অমিত এগিয়ে বলল, তুমি চেয়েছিলে যে আমি আমার পুরো কোম্পানি তোমার নামে করে দিই, আর যখন আমি মানা করলাম তখন তুমি আমাকে মারার চেষ্টা করলে। এটা শুনতেই রাহুলের চোখ বড় হয়ে গেল। নিশার মুখেও অবাক ছড়িয়ে গেল। অমিত বলল, তুমি আমাকে ওপরের ঘরে ধাক্কা দিলে, আর আমার মনে হয়েছিল যে আমি মরে যাব, কিন্তু আমি বেঁচে গেলাম। আর সেই মুহূর্তেই আমি সিদ্ধান্ত নিলাম যে আমি সবার সামনে ফিরে আসব না। আমি লুকিয়ে সত্যের অপেক্ষা করব। বিকাশের চোখে এখন রাগ চমকাতে লাগল। সে চিৎকার করে বলল, মিথ্যে, সব মিথ্যে। কিন্তু তার গলা কাঁপছিল। অমিত শান্তস্বরে বলল, মিথ্যে নয়, সত্য। সে নিজের পকেট থেকে একটা ছোট্ট রেকর্ডার বের করে টেবিলে রেখে দিল। গত ৩ বছর ধরে আমি সব কিছু রেকর্ড করছিলাম, তোমার প্রত্যেক ধমকি, প্রত্যেক ব্ল্যাকমেল। বিকাশের মুখের রং উড়ে গিয়েছে। এখন সে বুঝে গিয়েছে যে খেলা শেষ হয়ে গেছে। তখনই নিচ থেকে পুলিশের সাইরেনের হালকা শব্দ শোনা যেতে লাগল। বিকাশ একদম চমকে গেল। অমিত ধীরে ধীরে বলল, আমি পুলিশকে আগেই ডেকে রেখেছিলাম। আজ সত্য সামনে আসতেই হতো। বিকাশের মুখ হঠাৎ পাগলের মতো হয়ে গেল। সে এদিক ওদিক দেখে হঠাৎ দৌড়ে জানালার দিকে ছুটল, কিন্তু রাহুল আগে থেকেই তৈরি ছিল। সে দ্রুত এগিয়ে গিয়ে বিকাশকে ধরে ফেলল। দুজন আবার লড়াইয়ে জড়িয়ে পড়ল, কিন্তু এবার রাহুল পুরো শক্তি দিয়ে লড়ছিল। কয়েক সেকেন্ডেই সে বিকাশকে মেঝেতে ফেলে দিল। তখনই নিচ থেকে পুলিশের পায়ের শব্দ এলো এবং পরের মুহূর্তেই দুজন পুলিশ ঘরে ঢুকে পড়ল। বিকাশকে হাতকড়া পরিয়ে দেওয়া হলো। যেতে যেতে বিকাশ রাগে অমিতের দিকে তাকালো, কিন্তু এখন আর কিছু বদলানোর ছিল না। সত্য সামনে এসে গিয়েছে। পুলিশ তাকে নিচে নিয়ে গেল। ঘরে এখন শুধু ৩ জন বাকি রইল, অমিত, নিশা এবং রাহুল। কয়েক মুহূর্ত কেউ কিছু বলল না। তারপর নিশার চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগল। সে ধীরে ধীরে অমিতের কাছে এসে কেঁদে বলল, তুমি এত বছর বেঁচে ছিলে আর আমাকে বললেও না। অমিত ধীরে ধীরে বলল, যদি আমি সামনে চলে আসতাম তাহলে বিকাশ কখনো সত্য বলতো না। আমাকে অপেক্ষা করতে হয়েছে। নিশা তাকে জড়িয়ে ধরল। ৩ বছরের ব্যথা সেই এক মুহূর্তে বেরিয়ে এলো। রাহুল চুপচাপ এসব দেখছিল। সে বুঝে গিয়েছে যে আজকের রাত কত অদ্ভুত ছিল। এক গরিব মজদুরের জীবনে এমন মোড় হয়তো কখনো আসে না। অমিত কার দিকে ঘুরে বলল, যদি তুমি আজ এখানে না থাকতে তাহলে হয়তো সত্য কখনো সামনে আসত না। রাহুল হালকা করে হাসল এবং বলল, আমি তো শুধু বৃষ্টি থেকে বাঁচতে এসেছিলাম। ৩ জনের মুখে হালকা হাসি ফুটে উঠল। বাইরে বৃষ্টি এখন ধীর হয়ে গিয়েছে, যেন রাতের ঝড় শেষ হয়ে গিয়েছে। পরের দিন সকালে যখন সূর্যের প্রথম কিরণ সেই বাড়ির আঙিনায় পড়ল, তখন সবকিছু বদলে গিয়েছে। বিকাশ জেলে ছিল,
সত্য সামনে এসে গিয়েছে এবং রাহুলের জীবনও বদলে যাওয়ার ছিল, কারণ অমিত সেই সকালেই তাকে বলল, যদি তুমি চাও তাহলে আমার সাথে কাজ করতে পারো। এখন আমার এমন সৎ মানুষের দরকার আছে। রাহুলের চোখে প্রথমবার আশার চমক দেখা গেল। কখনো কখনো জীবনের সবচেয়ে অদ্ভুত রাত মানুষের সবচেয়ে বড় সকাল হয়ে যায়।